হাসিমালের কথা শুনে মিমি গা গুলিয়ে ওঠে। সে মুখ খোলার আগে বিকট শব্দ হলো। সকলে হতবাক হয়ে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে কায়েব। তার পায়ের কাছে পড়ে আছে ভাঙা ফুলদানি। অসম্ভব লাল তার মুখমণ্ডল, শক্ত চোয়াল। সে চেঁচিয়ে উঠল, বন্ধ করুন এই বিয়ে। পাড়া প্রতিবেশীরা কানাকানি শুরু করলো। হাসেম আলী দাঁড়িয়ে বলল, আপনি কেডা? বিয়া বন্ধ করুন কেন? প্রতিবেশীর এক মহিলা বলল, এ নিশ্চয়ই এই মেয়ের কোনো নাগর হবে। এর সাথেই কি রাত কাটিয়েছিল সেদিন? কায়েব ভয়ঙ্কর রেগে গেল। তানিয়া মেঘ তার পিছু পিছু আসছিল। তানিয়া মিমির পাশে যেয়ে বসলো। হাসেম আলী বিশ্রীভাবে বলল, কেন রে? এক রাত মস্তি করো, তোর স্বাদ মেটে নাই? এখন বিয়ে আটকাইতে চাস? মনে ধরছে নাকি খুব? কায়েব তার কলার চেপে ধরে লাগাতার 2 ঘা বসালো। দাঁতের দাঁত চেপে বলল, লজ্জা করে না মেয়ের বয়সী একটা মেয়েকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে? আর আপনাদেরও লজ্জা হওয়া উচিত। ছি। হাসেম আলী খ্যাক করে উঠে বলল, আমার গায়ে হাত তুলিস? শালা, তোর এত সাহস? এক মহিলা বলল, বাবা, এই নষ্টা মেয়ের জন্য এত দরদ? কে তুমি? হাশেম আলী বিয়ে করবে না তো এই মেয়েকে কে বিয়ে করবে? তুমি? কায়েব চেঁচিয়ে ওঠে। হ্যাঁ, আমি বিয়ে করব। বলে সে মিমির পাশে বসে যেয়ে বসে। হাসেম আলী তেড়ে এসে বলল, না, আমি বিয়া করবো রে। তোর তো আজ মাইরেই ফেলামো। কায়েব মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ, পুলিশকে কল দে, দেখি আজ আমাকে কে আটকায়। সব কটাকে জেলের ঘানি নামিয়ে ছাড়বো। কায়েবের কথায় সকলে ভেজা বিড়ালের ন্যায় চুপসে গেল। হাসেম আলীও পিছু হটে গেল। কায়েব বলল, বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব। কাজে অজ্ঞতায় পুনরায় বিয়ে পড়ানো আরম্ভ করলো। মিমি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে যেন এক ঘোরের মধ্যে আছে। ঘোরের মধ্যে থেকেই তার সাথে কায়েবের বিয়ে হয়ে গেল। সেটা আইনগতভাবেও হলো, আবার ধর্মীয় ভাবেও। বিয়ে শেষে কায়েব উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, প্রতিবেশীদের উচিত বিপদে একে অপরের পাশে থাকা, তাদের সাহায্য করার সাহস দেয়া। কিন্তু আপনারা কি করলেন? এত বড় একটা অপবাদ একজন মেয়ের ঘাড়ে চাপিয়ে দিলেন। আজ যদি এই জায়গায় আপনাদের কারোর মেয়ে থাকতো তাহলে কি করতেন? নিশ্চয়ই এই ঘৃণিত কাজটা করতেন না। মিমির এই এলাকায় থাকা নিয়ে আপনাদের সমস্যা, তাই তো? ওকে, আজ থেকে মিমি এই এলাকায় তো দূরে থাক, এর আশেপাশেও আসবে না। এবার খুশি তো আপনারা? ছি। কারোর মুখে কোনো কথা নেই। সকলে এক এক করে মিমিদের বাড়ি থেকে বের হয়ে গেল। হাসেম আলী এত শখ করে বিয়ে করতে এসেছিল, সে খালি হাতেই ফিরে গেল। মিমিকে তার তৃতীয় বউ বানানো হলো না। মিসেস মুক্তা চোখে জল নিয়ে কাইফের হাত মুঠোয় নিয়ে বলল, আমার মেয়ের জীবনটা নষ্ট হওয়া থেকে তুমি বাঁচিয়ে দিলে বাবা। তুমি আরো একবার ওকে বাঁচালে। তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষাই আমার নেই। কাহিব তার হাতের উপর হাত রেখে বলল, এইভাবে বলবেন না। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। আমার মেয়েটা বড্ড ভালো, জানো তো? ওর বাবা ওকে খুব ভালোবাসতেন। তুমি ওর খেয়াল রেখো। আমি আপনাকে কথা দিচ্ছি ওনার কোনো অযত্ন হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা ধাক্কানোর শব্দে তানিয়া দরজা খুলে দিল। রিহা লম্বা শ্বাস নিয়ে বলল, কোথায় হাশেমের বাচ্চা? ওকে তো আজ মেরেই ফেলবো। আমার আপুকে বিয়ে করবে? ওর সব শখ আমি ছুটিয়ে ছাড়বো। ওই ওই বুড়ো কি আপুকে বিয়ে করে ফেলেছে? তানিয়া তাকে ধরে বলল, রিহা, শান্ত হও। তোমার আপুর ওই হাশিম আলীর সাথে বিয়ে হয়নি। তাহলে? বিয়ে হয়েছে ওই যে ওনার সাথে, মেঘের বড় ভাই। সে কাইফকে দেখিয়ে দিল। রিহা শান্ত হলো। এই যাত্রায় তার আপুর জীবনটা রক্ষা পেল। সে কাইফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। কাইফ মেঘকে তাড়া দিয়ে বলল, আমাদের এখন যেতে হবে মেঘ, আমরা তাহলে আসি আন্টি। মিসেস মুক্তা মেয়েকে বুকের মাঝে জড়িয়ে নিলে। মিমি এতক্ষণ বাদে নীরবে কেটে উঠল। মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মিসেস মুক্তারও চোখ ভিজে ওঠে। তিনি বললেন, ভালো হয়ে থাকবি মা। আজ থেকে ওরাই তোর সব, মনে রাখিস। কাইফ তোর স্বামী, সব সময় তার কথা শুনে চলবি। তিনি ও রিহা মিলে মিমিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। রিহা কাঁদলেও সে তার বোনের জন্য খুব খুশি। মেঘ কাইফ সামনে বসলো এবং তানিয়াও মিমি পিছনে। তারা বিদায় নিয়ে রওনা দিল নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। পুরো রাস্তা তাদের কথা হলো না। তানিয়া মিমিকে আঁকলে নিয়ে বসে রইল।
বাড়িতে এসে মেঘ মিসেস রীতা সহ সকলকে সবটা বুঝিয়ে দিল। তারা মোটেও অখুশি হলেন না। আফজল খান মিমির মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ থেকে এটা আমারও বাড়ি, আমার ছেলের বউ নয়, তুমি আমার মেয়ে হয়ে থাকবে। মিমি মন থেকে দোয়া করলেন। খুব খুশি হয়েছেন তিনি। যে ছেলের বিয়ের কথা শুনলে পালাই পালাই করত, আজ সে নিজে থেকে বিয়ে করে এনেছে। এর থেকে ভালো আর কি হতে পারে? তাছাড়া মিমিকে দেখেই বুঝেছেন সেই পারবে তার রকচটা ছেলেকে সারা জীবনের জন্য সামলাতে। আজমল খানও মিমির সাথে কথা বলে দোয়া করলেন। অতঃপর তারা নিজেদের কক্ষে চলে গেলেন। মিসেস রীতা তানিয়াকে বললেন, তানিয়া যাও, মিষ্টি নিয়ে এসো। আমার ঘরে নতুন বউ এসেছে, মিষ্টি মুখ না করলে হবে? যাও নিয়ে এসো। তানিয়া ছুটে চলে গেল মিষ্টি আনতে। তিনি মিমিকে সোফায় বসে নিজে তার পাশে বসলেন। বললেন, তুমি ঈশানী আর তানিয়ার মতোই আমার আরেক মেয়ে। আমার কাইফটা একটু রাগী, তুমি সামলাতে পারবে না তাকে? বলো। মিমি কোনো রকম মাথা নাড়িয়ে সম্মতি দিল যে সে পারবে। মনে তার বিষণ্ণতা ছেয়ে আছে। কায়েব তাদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। তার নাকি অফিসে কাজ আছে। মিমির ধারণা কায়েব কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে। তবে কি কায়েব মন থেকে বিয়েটা করেনি? তার ভাবনার মাঝেই তানিয়া মিষ্টি নিয়ে হাজির। মিসেস রীতা মিমিকে মিষ্টি খাইয়ে দিয়ে বললেন, সুখী হও, আজ থেকে এই বাড়ির বড় বউ তুমি। ধীরে ধীরে সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। তানিয়া আর তুমি মিলে আমার সংসার সামলাবে। তানিয়া, মিমিকে কাইফের রুমে নিয়ে যাও, ওর একটু বিশ্রামের প্রয়োজন। তানিয়া সম্মতি দিয়ে মিমিকে নিয়ে ওপরে চলে গেল। মিসেস রীতা স্বস্তি পেলেন। কায়েবকে নিয়ে তার বড় চিন্তা ছিল। এখন থেকে তিনি চিন্তামুক্ত থাকতে পারবেন। এখন মিমি কায়েবের বউ হয়ে এসেছে। সে নিঃসন্দেহে কায়েবের জন্য যোগ্য জীবনসঙ্গী। শুধু কায়েবের রাগ সহ্য করতে পারলেই হয়। তিনি মনে মনে তাদের সুখী জীবনের জন্য দোয়া করলেন। তানিয়া মিমিকে নিয়ে কায়েবের রুমে গেল। মিমি এই প্রথম কায়েবের রুমে এসেছে। সে চারপাশে তাকিয়ে দেখে কায়েবের রুমটা সাদা রঙের। বিশাল রুম, দামি আসবাবপত্রে সজ্জিত। রুমে রয়েছে বিশাল এক বিছানা। বিছানার অপর পাশে দেওয়াল ঘেঁষে রয়েছে 3 সেটের সোফা। তার সামনে আছে টি টেবিল। সোফার পেছনে রয়েছে কায়েবের গম্ভীর মুখের বড় একটা ছবি। এক পাশে কাপড় রাখার বিশাল ওয়ার্ড্রোব, অ্যাটাচ ওয়াশরুম এবং তার পাশেই বড় আয়না। রুমের সাথে ব্যালকনিও আছে। তানিয়া মিমিকে নিয়ে সোফাতে বসে। তানিয়া এতক্ষণ চুপ করেছিল, এখন সে উল্লাসে ফেটে পড়ল। মিমিকে জাপটে ধরে বলল, মিমু মিমু মিমু, আমি যে কি খুশি হয়েছি তোকে আর কি বলবো। তোকে বলে বোঝাতে পারবো না ইয়ার। তুই আমার চা হয়ে এ বাড়িতে আসবি তা আমি কখনো ভাবতেও পারিনি। ইস, আমার যে কি আনন্দ হচ্ছে। এবার থেকে আমরা একসাথে থাকবো। কিন্তু তুই আমার থেকে সম্পর্কের দিক বড় হয়ে গেলি, তাই কি সমস্যা নেই, আমরা তো জিগরি দোস্ত। মিমি কিছু বলে না, চুপচাপ তানিয়ার কথা শোনে। তার মাথায় এখনো কায়েবের কথা ঘুরছে। তার মনে হচ্ছে কায়েব এই বিয়েতে খুশি নয়। সে শুধুমাত্র মিমির জীবন বাঁচানোর জন্য তাকে বিয়েটা করেছে। তানিয়া আবারও বলল, জানিস মিমু, যখন আমি তোর বিয়ের কথা শুনলাম না ওই বুড়োর সাথে 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 মেঘকে জানালাম আর আমরা বের হচ্ছিলাম। ভাইয়া ভাগ্যক্রমে বাড়িতেই ছিলেন। আমরা কোথায় যাচ্ছি শুনলে আমরা সবটা বললাম। তিনি 2 মিনিটে রেডি হয়ে আমাদের সাথে বেরিয়ে পড়লেন। তারপর থেকে তুই সব জানিস। মিমি শুনল। তানিয়া আরো অনেকক্ষণ নিজের মতো কথা বলে গেল। মিমি শুনে গেল, টু শব্দ করলো না। তার ক্লান্ত লাগছে, খুবই ক্লান্ত। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে এসেছে মিমি। দুপুরে খাওয়ার পর সে অনেকক্ষণ ঘুমিয়েছে। এখন আর ঘুম আসছে না। কায়েব সেই যে গিয়েছে, এখনো বাড়িতে আসেনি। মিমি ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনিটা যথেষ্ট বড়। এখানে 2-1টা ছিটের সোফা ও টেবিলে রাখা। মিমি রেলিং ধরে আকাশের দিকে তাকায়। মিটি মিটি তারা জ্বলজ্বল করছে আকাশে। মিমি উদাস মনে সেদিকে চেয়ে রইল। রাত 11টার সময় বাড়িতে ফিরল কায়েব। সারাদিন সে খুবই ব্যস্ত ছিল। সে নিজের মতো সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। সেখানে গিয়ে লম্বা একটা শাওয়ার নিল। অতঃপর ড্রেস চেঞ্জ করে একটা টি শার্ট ও ট্রাউজার পরে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে পা রাখতেই কায়েব হকচকিয়ে গেল। সে মিমির কথা প্রায় ভুলে গিয়েছিল যে এখন তার বউ আছে। বিষয়টা বড়ই অদ্ভুত। মিমি রেলিং ঘেঁষে কায়েবের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে।
কাইব একটু এগিয়ে গিয়ে গলা খাকারি দিয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। এতে সে সফল হলো। মিমি তার দিকে ঘুরে তাকিয়েছে, নিষ্প্রাণ তার দৃষ্টি। কাইব কি বলবে খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে? খেয়েছেন রাতে? মিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে জবাব দিল, হ্যাঁ, আপনি খেয়েছেন? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি আমাকে বিয়ে করেছেন কেন মিস্টার খান? কাইপের দৃষ্টি তীক্ষ্ণ হয়। সে এখন এসব বিষয়ে একদমই কথা বলতে চাইছে না। সে মিমির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখন এসব কথা থাক, আপনাকে আমি ঘুমাতে যেতে বলেছি। আমি জানি আপনি বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তবে আমি চাকরিটা করে যেতে চাই, যাতে মা আর বোনকে সাহায্য করতে পারি। অবশ্যই করবেন, আমার কোনো আপত্তি নেই। মিমি আর কিছু বলে না। সে নিঃশব্দে রুমে যায়। মনে মনে ভাবে কাইব তো বাধ্য হয়ে তাকে বিয়ে করেছে, তাহলে কাইবের কোনো জিনিসের প্রতি তার অধিকার নেই, সুতরাং বিছানাতে ঘুমানো উচিত হবে না। সে সোফায় গিয়ে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। হুট করে তার খুব কান্না পায়। কেন তার সাথে এমনটা হলো? একটা বুড়ো লোক তাকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল, আর এখন এমন এক লোকের সাথে বিয়ে হয়েছে যে তাকে চাইই না। মিমির মনে হচ্ছে হাসেম আলীর সাথে বিয়ে হওয়াটাই ভালো ছিল, অন্তত সে তাকে চাইতো। মিমি কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। প্রায় অনেকক্ষণ পর কাইব রুমে আসে এবং সোফাতে ঘুমন্ত মিমিকে আবিষ্কার করে। কাইব বুঝলো না এত বড় একটা বিছানা থাকতেও মিমি সোফাতে ঘুমিয়েছে কেন। সে একটা দীর্ঘশ্বাস ফেলে, অতবার মিমিকে পাজাকোলা করে বিছানায় শুয়ে দেয়। নিজেও তার থেকে দূরত্ব নিয়ে শুয়ে পড়ে। ক্লান্ত সে। এখন তার একটা শান্তিপূর্ণ ঘুমের দরকার। সে ঘুমানোর উদ্দেশ্যে নিজের চোখ বন্ধ করে নেয়। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল কাইফের। সে নিজের বুকের উপর ভারী অনুভব করে। তাকিয়ে দেখে মিমি তার বুকের উপর ছোট্ট বিড়াল ছানার ন্যায় ঘুমিয়ে আছে। কাইফ নিজের অজান্তেই ঠোঁট বাঁকিয়ে হাসে। মিমির মুখের ওপর থেকে এক গোছা চুল সরিয়ে দেয়। মিমির চোখেও আলো পড়ার ন্যায় সে নড়ে চড়ে ওঠে। কাইফ ভড়কে গিয়ে পুনরায় চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে শুয়ে থাকে। মিমি পিট পিট করে চোখ মেলে নিজেকে কাইপের বুকের ওপর আবিষ্কার করে। মস্তিষ্কে ব্যাপারটা খেলতেই তার ঘুম পুরোপুরি উড়ে গেল। মিমি বিস্ময় হতবাক হয়ে তৎক্ষণাৎ সরে গেল। সে কিভাবে বিছানায় আসলো? সে তো সোফায় ঘুমিয়েছিল। মিমি কাইফকে ডাকলো। মিস্টার খান। কাইফের হেলদোল নেই। সে চোখ শক্ত করে বন্ধ করে আছে। মিমি নিজের মতো বক বক করে, আমি বিছানায় কিভাবে আসলাম? আমি তো সোফাতে ছিলাম। হায় আল্লাহ, উনি যদি আমাকে ওনার বিছানায় দেখেন, না জানি কি করবেন। আমার তো ঘুমের মধ্যে হাঁটার রোগ নেই, তাহলে আমি কিভাবে এখানে আসলাম? বিছানায় এসছি ভালো কথা, কিন্তু একেবারে ওনার বুকের উপর। ছি! মিমি খুব লজ্জা পায়। সে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। মিমি ওয়াশরুমে ঢোকার পর কাইফ চোখ মেলে তাকায়। মিমির বোকা বোকা কথাগুলো তার কানে এসেছে। সে ঠোঁট কামড়ে হাসে। সকলে টেবিলে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে। মিসেস রিতা সকলকে সার্ভ করে দিচ্ছেন। তাকে সাহায্য করছে তানিয়া এবং মিমি। তিনি মানা করলেও তারা শোনেনি। সার্ভ করা শেষে তারা নিজেও বসে পড়ল যার যার স্বামীর পাশে। খেতে আফজল খান কাইফকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের বিয়ে কেমন পরিস্থিতি হয়েছে আমরা জানি, কিন্তু বিয়ে মানেই বিয়ে। আমরা কেউই এই পবিত্র সম্পর্ককে অস্বীকার করতে পারবো না। আমি চাচ্ছিলাম তোমাদের বউ ভাতের অনুষ্ঠানটা বড় করে করতে, তাতে সবাই তোমাদের বিষয়টা জেনেও যাবে। তোমাদের কি মতামত? কাইফ চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বলল, আমি এখন এসব কিছুই করতে চাচ্ছি না বাবা, আর না কাউকে বিয়ের ব্যাপারটা জানাতে চাই। সকলে অবাক হলো। মিমি মনে মনে শিওর হলো যে কাইফ মন থেকে তাকে গ্রহণ করেনি। আফজল খান বললেন, কিন্তু কেন? আজ না হয় কাল তো সবাই বিয়ের ব্যাপারটা জেনেই যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি এই মুহূর্তে কোনো অনুষ্ঠান করতে চাচ্ছি না। আমি খুবই ব্যস্ত আছি একটা প্রজেক্ট নিয়ে। প্রজেক্টের কাজ শেষ হলে তারপর অনুষ্ঠানের কথা ভেবে দেখব। আফজল খান কাইফের সমস্যার দিক বিবেচনা করে বললেন, আচ্ছা বেশ, তুমি যেটা চাও তেমন হবে। কেউ আর টু শব্দটি করল না। মিমি নিজের মন মতো ভেবে চলেছে। তার মতে সবকিছু শুধুমাত্র কাইফের বাহানা। কাইফ খাওয়া শেষে বলল, ছোট মা, মিমি আগের মতোই অফিস কন্টিনিউ করতে চান, তো উনি আজ থেকেই অফিসে জয়েন করবেন।
মিসেস রীতা সম্মতি দিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু গতকালই বিয়ে হলো আর আজই অফিস। হ্যাঁ, আজ থেকে অফিসে যেতে হবে। কাজের ক্ষেত্রে আমি কোনো হেলাফেলা পছন্দ করব না। বলে সে গটগটি হেঁটে প্রস্থান করলো। উপস্থিত সকলে দীর্ঘশ্বাস ফেলে। মিমি তাদের দিকে তাকিয়ে মলিন হেসে বেরিয়ে গেল। সে বাইরে গিয়ে দেখে কায়েব সহ তার গাড়ি হাওয়া, টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। মিমি ভেবেছিল কায়েব তাকে হয়তো তার সাথে নিয়ে যাবে, হয়তো একটু লিফট দেবে, কিন্তু কায়েব তার ভাবনার মুখে কালি লাগিয়ে চলে গেল। মিমি লম্বা লম্বা শ্বাস টেনে রিক্সা নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যটা মেঘের আড়ালে ঢাকা পড়েছে। রিহার কলেজ মাত্রই ছুটি হলো। সে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আশেপাশের কোনো দিকে খেয়াল নেই তার, যেন কোনো গম্ভীর চিন্তায় মগ্ন। হঠাৎ হাতে কারো ছোঁয়া পেয়ে থেমে গেল সে। পিছু ফিরে সে পরিপাটি সিফাতকে আবিষ্কার করলো। মুখে তার হাসির রেখা। সে নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে বলল,